আজকে আলোচনার যে বইটা আমরা 2 মাস ধরে পড়বো সেটা হলো চলচ্চিত্রে সঙ্গীতের প্রয়োগ। এটার সম্পাদনা করেছেন উৎপল সরকার। আমরা এই বইটার যে সূচিপত্রটা যদি একটু দেখি তাহলে দেখবো এখানে কারা আসলে লিখেছেন সেটা একটু বলি আমরা, তাহলে আপনাদের ধারণা হবে যে বইটা কেন গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায়ের প্রবন্ধ দিয়ে শুরু, তারপরে চিদানন্দ দাশগুপ্ত, কমল কুমার মজুমদার, ঋত্বিক কুমার ঘটক, শান্তিদেব ঘোষ, চিত্রা দেব, সার্গেই প্রকোফিয়েভ, গাস্তরোবেজ, হেমন্ত মুখোপাধ্যায়, অতনু চক্রবর্তী, উজ্জ্বল চক্রবর্তী, শেখর সরকার, সব্যসাচী লোধ, বর্ণিক রায়, ধ্রুবগুপ্ত, সুশ্রুত কুমার দাস, উৎপল সরকারের লেখা একটা আছে, ডক্টর অমিতাভ বিশ্বাস, উত্তরায়ণ সেনগুপ্ত, উপলেন্দু চক্রবর্তী, সুচিত্রা মুখোপাধ্যায়, রাজেশ্বর মিত্র। যেহেতু এটা ভারতীয় বই, ভারতীয়দের লেখা সব, আসলে এখানে বাংলাদেশের কারোই লেখা নাই। এই ধরনের বই বাংলাদেশে আছে, আমি একটা ছবি দিয়েছিলাম আপনাদের, 3-4টা বই। বাংলাদেশের হচ্ছে ভালো বই লিখেছেন সাইম রানা, ওই বইগুলি দেখতে পারেন। তো এই বইয়ের আজকে প্রথম সপ্তাহে আমরা আসলে 3টা প্রবন্ধ নিয়ে কথা বলবো। তো প্রথম প্রবন্ধটা সত্যজিৎ রায়ের প্রবন্ধ। এই প্রবন্ধে ঢোকার আগে আমি আসলে একটু খুবই সংক্ষেপে এই চলচ্চিত্রের সঙ্গে শব্দ এবং সঙ্গীতের সম্পর্কটা বলবো, খুব সংক্ষেপে, যাতে সময় নষ্ট না হয়। সেটা হলো যে চলচ্চিত্র যখন আবিষ্কার হয় তখন এটা শব্দবিহীন ছিল, শব্দ যুক্ত হয় 1927 সালে দ্য জাজ সিঙ্গার সিনেমার মাধ্যমে, এবং তারপরে এই চলচ্চিত্রের সাথে শব্দ শুরু হলো। তো শব্দবিহীন মানে নির্বাক যুগ ছিল একটা শব্দ যখন যুক্ত হলো তারপর থেকে আমরা সবাক যুগ বলি। সবাক যুগ হওয়ার পরে এই শব্দটা আসলো, এবং শব্দটার মধ্যে প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসলো, শব্দ আসলে কোনটা জরুরি বিষয়? জরুরি হচ্ছে যে কথা। কাহিনী চিত্রের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কথাগুলো মানুষ শুনতে পাওয়া, যে চরিত্রগুলো কি বলছে, এটা 1 নাম্বার। তা আপনি যখন সিনেমা বানাতে যাবেন আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে শব্দের জায়গাটায় দর্শক প্রথম শুনতে চায় সংলাপ, চরিত্রগুলো কি বলছে, এটা 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে স্বাভাবিক পরিবেশের শব্দ, মানে ওটা যেমন দেখলে মনে হয় যায় স্বাভাবিক পরিবেশ। এখন আমরা এই যুগে এটা আসলে সহজ মনে হয়, কারণ আমাদের মোবাইলে একটা ভিডিও করলে ওটা স্বাভাবিকভাবেই সমস্ত পরিবেশের শব্দ নিয়ে নেয়, আপনাকে আলাদা করে শব্দ যোগ করতে হয় না। কিন্তু একটা সময় এই প্রযুক্তি এরকম ছিল না, তখন এই শব্দগুলো আলাদা করে যোগ করতে হইতো ফিল্মের সঙ্গে। তো এখন ধরেন আপনার হাত থেকে একটা কলম পড়ে গেল, সেইটা দেখা গেল ভিডিওতে, তাহলে কলম পড়ে যাওয়ার পরে সেই কলম পড়ে যাওয়ার শব্দটা আপনার ভিডিও থাকতে হবে, স্বাভাবিক পরিবেশের শব্দ। এই 2 নাম্বার এইটা। তাহলে 1 নাম্বারে আমরা রাখছি সংলাপ, চরিত্রগুলো কথা বলছে। 2 নাম্বার রাখছি যে স্বাভাবিক পরিবেশে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলি শব্দ গেল। 3য় নাম্বারে আমরা রাখছিল আবহ সঙ্গীত, সঙ্গীতের কথা আসছে। এখন এই যে সঙ্গীতের, চলচ্চিত্রের সঙ্গীত আসছে, এইটা কিন্তু চলচ্চিত্রের উপাদান হিসেবে আসে নাই প্রথমে। এইটা দীর্ঘকাল ধরে, আবহ সঙ্গীত দীর্ঘকাল ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল। অভিনয় বলতে কোনটা? কারণ আমরা যদি মিশরীয় সভ্যতার দিকে যাই, মিশরীয় সভ্যতায় নাটক ছিল, সেই নাটকের সঙ্গে সঙ্গীত ছিল। সঙ্গীত 2 রকম হইতো, একটা হলো বাদ্যযন্ত্র দিয়ে সঙ্গীত, একটা হলো কণ্ঠ সঙ্গীত। যেটা চরিত্র যারা অভিনয় করতো তারা কণ্ঠ সঙ্গীত করতো, আবার অনেক সময় বাদ্যযন্ত্র বাদিয়েও সঙ্গীত মানুষকে শোনানো হইতো। দেখবেন পাশ্চাত্যে অপেরা বলে একটা বিষয় আছে, মানে অনেক বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সঙ্গীত। আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ অঞ্চলে বা ভারতবর্ষ যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের মধ্যেও এই অভিনয়ের সঙ্গে সঙ্গীত ছিল, আছে, এখনো আছে। আমাদের পালা গান যেটা, সেটা পুরোটাই সঙ্গীত। এবং আমাদের যেটা এই আমরা যাত্রা পালা যেটা বলি, সেখানে অভিনয়ের সঙ্গে সঙ্গীত এবং বাদ্যযন্ত্র ব্যবহার আছে। এটা দীর্ঘকাল ধরে ছিল, এটা হাজার হাজার বছর আগের। আপনি যদি সংস্কৃত নাটকগুলি দেখেন, 3000 বছর আগের সংস্কৃত নাটক পাবেন যে বাদ্য সহ
মানে সঙ্গীত বিষয়টা বাদ্য, গীত এবং নৃত্য, এই তিনটা মিলে সঙ্গীত হয় আর কি। মানে গীত, গীত সহ বলা হয় আর কি জিনিসটা। শব্দটা এইভাবে তৈরি হয়েছে, সঙ্গীত শব্দটা। তো তার মানে হলো যে আপনি কণ্ঠসঙ্গীত, বাদ্য যন্ত্র সঙ্গীত এবং তার সাথে নৃত্য, এইসব মিলে সঙ্গীত হয়। তো ভরতমুনির সংজ্ঞা যদি বলা যায়, এগুলি পাবেন খুঁজে খুঁজে। তার মানে হলো চলচ্চিত্র আসার আগেই সঙ্গীত অভিনয়ের সঙ্গে এবং সঙ্গীত এই নাটকের সঙ্গে ছিল। তার মানে নতুন কিছু না, এটার ব্যবহার এমনিতে ছিল। চলচ্চিত্রে এটা পরে ঢুকে পড়ে, চলচ্চিত্রে ঢুকে পড়ে এবং ওই নাটক থেকেই কাহিনী, নাটক এটা কাহিনী চিত্রই, কাহিনী চিত্রের সাথে যেভাবে ছিল সেভাবেই ঢুকে পড়ে। এবং আপনি যদি ইতিহাস ঘাটেন দেখবেন যে যারা থিয়েটারে যারা সঙ্গীত পরিচালক ছিলেন তারাই পরবর্তী সময় সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করলেন, সিনেমাতে কাজ করতে শুরু করলেন। এবং অনেকেই ছিলেন। এবং সিনেমা যখন শুরু হলো তখন সিনেমাগুলি প্রদর্শিত থিয়েটার হলে, থিয়েটার হলগুলিতেই সিনেমা দেখানো হইতো। এবং নির্বাক যুগেও সিনেমা নির্বাক ছিল, কিন্তু সঙ্গীত ছিল। কিভাবে ছিল? নির্বাক সিনেমা দেখতে তো ভালো লাগে না, বিরক্ত, দর্শক বিরক্ত হয়ে চলে যেত, যে কি দেখবো এটা, কোনো শব্দ নাই, কিছু নাই। তখন ওই নির্বাক ছবির সঙ্গে তখন লাইভ মিউজিক, ওখানে যারা বাদ্যযন্ত্র বাজাইতে পারতো তাদেরকে দাঁড়া করায় দিয়া তারা ওখানে মিউজিক বাজাইতো। নানা হলে নানা রকম মিউজিক বাজাইতো এবং হলে নির্দিষ্ট কিছু বাদ্যযন্ত্রী ছিল যাদের কাজ ছিল ওই নির্বাক ছবির সঙ্গে ওই বাদ্যযন্ত্রটা বাজানো। এবং ওই ছবি চলছে একরকম, ছবির সাথে মিলায়া বাজাইতো না তারা, তাদের মতো করে মনের আনন্দে তারা বাজাইতো। আমরা প্রথম বিখ্যাত দেখি এখানে এই বইয়ে আলোচনাটা আছে যে ব্যাটারশিপ পতেমকিনের আবহ সঙ্গীত, যেটা একেবারেই প্ল্যান করে তৈরি করা। ব্যাটারশিপ পতেমকিন কিন্তু নির্বাক ছবি, কিন্তু ওটার একটা ইয়ে আছে। ওই ভদ্রলোকের নাম সম্ভবত মদিয়া, ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে এডমন্ড মাইজেল, এই ভদ্রলোকের নাম। ব্যাটারশিপ পটেমকিনের উনি সঙ্গীত রচনা করে বিখ্যাত, এবং এটা ইউটিউবে পাবেন, আপনি এই সঙ্গীতটা পাবেন। তো এইটা ছিল। এবং এইটা পরবর্তী তাহলে বিষয়টা দাঁড়াইলো যে এইটা কিভাবে করলো, নোটেশন লিখে দিল পরিচালকরা, নোটেশন লিখে দিল যে আপনি আমার ছবির সঙ্গে এই মিউজিকটা বাজাবেন, হলে হলে পাঠাই দিল। ওরা এই নোটেশন দেখে প্র্যাকটিস করে মিউজিকটা শিখলো এবং সিনেমার সঙ্গে মিউজিকটা বাজাইলো। মিউজিক কিন্তু সিনেমা থেকে আসতো না, মিউজিকে তো বাদ্যযন্ত্রীরা সামনে দাঁড়ায় দাঁড়ায় বাজাইতো। নির্বাক ছবি যতদিন পর্যন্ত সবাক না হলো ততদিন পর্যন্ত এটাই ছিল, এই বাস্তবতাই ছিল যে ওই সামনে দাঁড়ায় দাঁড়ায় বাজাইতো। তারপরে যখন নির্বাক ছবির যুগ শেষ হয়ে সবাক ছবির যুগ আসলো, প্রযুক্তি চলে আসলো যে রেকর্ড করা যায় এবং সেইটা সিনেমার সঙ্গে যুক্ত করা যায়, তখন যেটা হইলো, তখন নির্বাক ছবিগুলির মধ্যেই এই মিউজিক গুলো দিয়ে দেওয়া হলো। আপনারা এই ছবিগুলি দেখবেন যে চ্যাপলিনের যে ছবিগুলো নির্বাক ছবি, কিন্তু দেখবেন যে মিউজিক আছে, মিউজিকগুলি পরে যুক্ত করা, পরে লাগানো। এগুলো ওই সময় মিউজিক ছিল না, পরে এগুলো যুক্ত করা হয়েছে এবং পরে এই যুক্ত করে করে পরে এগুলো রিলিজ করা হয়েছে অনেক জায়গায়, যাতে মানুষ দেখে আবার ছবিগুলো। তো এই হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে। এখন আমরা আসি সিনেমাতে, আসলে আমরা কিভাবে মিউজিকটা মানে কিভাবে যাব সিনেমাতে। এই আলোচনাগুলির মধ্যে যে জিনিসটা আছে এটা একেবারেই শর্ট করে বলে দিই। এটা হলো যে সত্যজিৎ রায়ের যেই প্রবন্ধ না, আসলে এটা একটা সাক্ষাৎকার। সাক্ষাৎকারের মূল জায়গাটা কি উনি আসলে বলছে, উনি যেই কথাগুলো বলছে তার মধ্যে মূল কথাটা দাঁড়ায় যে আবহ সঙ্গীত আসলে সঙ্গীত না। তাহলে কি আবহ সঙ্গীত হলো যে যেমন প্রফেশনাল সঙ্গীতজ্ঞদের সাথে কাজ করতে গিয়ে সমস্যা হয়। কেন? কারণ হচ্ছে তারা যেমন ধরেন যারা
শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন, তাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, তাদেরকে আপনার যেমন খুশি তেমন মিউজিক দিতে বললো সে দিবে না, সে শাস্ত্র মেনে মিউজিক বানাবে। কিন্তু সিনেমার মিউজিকের জায়গাটা হচ্ছে যে এটা শাস্ত্র ভাঙতে হবে কোনো কোনো জায়গায়। কেন? কারণ হচ্ছে সিনেমার মূল জিনিসটা হচ্ছে গল্প, এবং ওই গল্পের পিছনে মিউজিকটা বাজবে। আবহ সঙ্গীত যেটা, গল্পটা মুখ্য, আবহ সঙ্গীতটা মুখ্য নয়, বরং আবহ সঙ্গীতটা হচ্ছে অনেকটা তরকারি লবণের মতো, মজা বাড়াবে। যদি লবণ না থাকে খেতে মজা লাগবে না, কিন্তু খাবারটা থাকবে। তাহলে লবণটা যদি মুখ্য হয়ে যায় তাহলে আবার খেতে পারবেন না, খাবারটাই মুখ্য থাকতে হবে। তাহলে সিনেমার মুখ্য জিনিসটা হচ্ছে গল্প এবং এবং হচ্ছে আপনার ইয়েটা, ভিজুয়ালটা, যে গল্পটা চলছে সেইটা, এবং সেইটার ইমোশনটাকে বৃদ্ধি করার জন্য আপনি আবহ সঙ্গীত ব্যবহার করছেন। এখন আবহ সঙ্গীতটা যদি আপনি ওই সিনেমার আবহ সঙ্গীতটা যদি আপনি পরে সিনেমা ছাড়া শুধু সঙ্গীতটা শুনেন তাহলে খাপছাড়া মনে হবে, কারণ ওটা তো আলাদা শোনার জিনিস না। কিন্তু সঙ্গীত তো আপনার আসলে আলাদা শোনার জিনিস। সঙ্গীত আপনি ভিডিও না থাকলেও শুধু অডিও হিসেবে সঙ্গীত আপনি শুনতে পারেন। গান শুনেন, আমরা গান শুনি, তখন ভিডিও দেখা জরুরি বিষয় হয়ে দাঁড়ায় না। কিন্তু আবহ সঙ্গীত ভিডিও ছাড়া, মানে ছবিটা ছাড়া, ভিডিওটা ছাড়া যদি আবহ সঙ্গীতটা শোনেন তাহলে ওটা অর্থহীন আপনার কাছে। তার মানে আবহ সঙ্গীত মূল জিনিসটা হচ্ছে একটা লতা পাতার মতো, ওটা কোনো মানে ওই মূল ছবিটাকে আশ্রয় করে সে জীবন্ত হয়ে ওঠে। এইটা একটা মানে গুড পয়েন্ট, যেটা সত্যজিৎ রায়ের এই আলোচনাটায় আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি গান ব্যবহার করেন, গান বা আবহ সঙ্গীত, এই দুইটাই নাটকের সঙ্গে, ধরেন হাজার হাজার বছর আগে যখন নাটক হইতো, আবহ সঙ্গীতটা কোন জায়গাটায় একটা বাঁশি বেজে উঠবে, কোন জায়গাটা একটা সেতার বেজে উঠবে, কোন জায়গাটা গম গম করে ধামাধাম মানে কি বলে ঢোল বেজে উঠবে, এই জিনিসটা নির্ভর করে হলো ওই সময়ের আবেগের উপরে। আবহ সঙ্গীতের মূল বিষয়টা হলো আবেগ। কার আবেগ? আবেগ হচ্ছে চরিত্রের আবেগ। ওই চরিত্রটার আবেগ, চরিত্রটার আবেগটা কার সাথে মানে সম্পর্কযুক্ত? চরিত্রটার আবেগ হচ্ছে গল্পের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং ওই সময় যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে। ধরেন একটা লোক মারা গেছে, চরিত্রটা কাঁদতেছে, আপনি একটা করুণ বাঁশি বাজাচ্ছেন আবহ সঙ্গীতের জায়গায়। কেন করুণ বাঁশি বাজাচ্ছেন এই জন্য তার এই শোকটা যেন দর্শক আরো বেশি করে পায়, এই জন্য ওই আবহ সঙ্গীতটা।